নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তবে আমরা সেদিনই স্বাধীন হব যেদিন আমাদের দেশের মহিলারা নিরাপদভাবে সবসময় ঘুরে বেড়াতে পারবে। তো যাই হোক, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা সকলেই ভবিষ্যতে পশুর মতন আচরণ না করে তোমরা মানুষের মতন মানুষ হও। তো যাই হোক, চলো এবার ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই যদি গতকাল ইস্টবেঙ্গল ভার্সেস আলতান আইসারের মধ্যে হয়ে যাওয়া ACL 2 এর বাছাই পর্বের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো গতকাল ইস্টবেঙ্গল ACL 2 এর বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আলতান আইসারের বিরুদ্ধে, যেখানে খেলার শুরুর দিকেই ডেভিডের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত 2-3 গোলে ইস্টবেঙ্গল কিন্তু গতকালের ম্যাচটা হেরে যায়। তো গতকাল দুটো দলই বেশ দুর্দান্ত খেললেও আলতান আইসার তারা কিন্তু তাদের ফিজিক্যাল স্ট্রেংথ এবং তাদের কোচের প্ল্যানটা সঠিকভাবে প্লেয়াররা মাঠের মধ্যে তুলে ধরার জন্য গতকাল কিন্তু আলতান আইসার তারা কিন্তু ম্যাচ থেকে জয় পেয়ে গেছে, এবং গতকালের ম্যাচে জয় পেয়ে আলতান আইসার তারা কিন্তু ACL 2 এর মূল পর্বের যাওয়ার রাস্তা কিন্তু পাকা করে নিয়েছে। তো গতকাল ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগ দুটো পজিশনে কিন্তু বেশ দুর্দান্তভাবে পারফরমেন্স করলেও গতকাল ইস্টবেঙ্গলের ডিফেন্সের মধ্যে কিন্তু যথেষ্ট ফাঁকফোকর কিন্তু লক্ষ্য করা গেছে, যেখানে ডিফেন্সে হিজাজির সাথে লালচুনুঙ্গা জুটি কিন্তু মোটেই ভরসা জোগাতে পারেনি ইস্টবেঙ্গলকে। তবে আশা করব হেক্টর উস্তে এবং আনোয়ার আলী দলের সাথে যোগ দিলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটা তাদের আপফ্রন্ট এবং মিডফিল্ডের মতন স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, ইতিমধ্যেই আনোয়ার আলী সে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়ে দিয়েছে, এবং যেমনটা খবর আজ এবং আগামীকালের মধ্যেই হেক্টর উস্তে সেও কিন্তু কলকাতায় পা দিয়ে দেবে। তবে আগামী ডার্বি ম্যাচে আনোয়ার আলী এবং হেক্টর উস্তের জুটিকে আমরা দেখতে পাবো নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যদি এই 2-3 দিনের মধ্যে মেরামত করতে না পারে, তাহলে ডার্বি ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগের সামনে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে কিন্তু বেশ নাকানি চুবানি খেতে হতে পারে। তো যে গতকালের ACL 2 এর বাছাই পর্বের ম্যাচে হেরে গিয়ে ইস্টবেঙ্গল কিন্তু AFC চ্যাম্পিয়ন্স লিগ মানে ACL 2 এর পরবর্তী যে লিগটা রয়েছে সেই লিগে কিন্তু রেলিগেটেড হয়ে গেছে। সেহেতু লাল হলুদ বাহিনীর এবার কিন্তু পরবর্তী নজর থাকবে AFC চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলাফলের দিকে। তো যাই হোক, এই ছিল ইস্টবেঙ্গলের আপডেট। তো এবার যদি মোহনবাগানকে নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো আগামী 18 তারিখ কলকাতা ময়দানের অন্যতম বড় ম্যাচ ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে এই ডার্বি ম্যাচে কিন্তু নির্ধারিত হয়ে যাবে এই মরশুমের ডুরান্ড কাপের গ্রুপ A থেকে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। তো ডার্বি ম্যাচ এমনিতেই কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে থাকে, সেটা আমরা জানি। এর পাশাপাশি যেহেতু এই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে এই ডার্বি ম্যাচ এবার কিন্তু একটা অন্য পর্যায়ে যেতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তবে এই ডার্বি ম্যাচের আগেই মোহনবাগানকে রীতিমতন কোণঠাসা করে রাখার একটা পরিকল্পনা কিন্তু করেছিল IFA, কারণ যেমনটা গতকাল খবর জানা গেছিল ডার্বি ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগের দুই প্রধান অস্ত্র দিমিত্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেন এই দুজনকে মোহনবাগানের স্কোয়াডে কিন্তু রেজিস্টার করাতে বাধা দিয়েছিল IFA, যার ফলে IFA-র এরকম নোংরা পরিকল্পনার কারণে ফেডারেশনের প্রতি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের এই দুই সেরা প্লেয়ারকে ডার্বি ম্যাচের স্কোয়াডে রেজিস্টার করানোর জন্য এই বিষয়ে তারা কিন্তু ফেডারেশনের কাছে কড়া বার্তা পাঠায়, এবং শেষ পর্যন্ত IFA তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়ে শেষ পর্যন্ত ডার্বি ম্যাচের জন্য দিমিত্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেন দুজনকেই কিন্তু বাধ্য হয়ে ডার্বি ম্যাচের স্কোয়াডে কিন্তু তারা রেজিস্টার করিয়েছে। তো সত্যিই জানি না কেন একটা দল তারা ভারতীয় ফুটবলে রীতিমতন রাজ করতে চাইছে, কিন্তু সমস্ত উচ্চপদস্থকারী কর্মকর্তারা তারা মোহনবাগানকে কেন কোণঠাস অবস্থায় রেখে দিতে চাইছে এটাই কিন্তু পরিষ্কার হচ্ছে না। তো যাক, শেষ পর্যন্ত IFA নিজের সিদ্ধান্ত বদল করে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রাটস এই দুজনকেই ডার্বি ম্যাচের জন্য রেজিস্টার করিয়েছে। এটাই কিন্তু বড় সুখবর এই মুহূর্তে সকল মোহনবাগান সমর্থকদের জন্য, কারণ আমরা সকলেই জানি ডার্বি মানেই দিমিত্রি পেট্রাটস, এবং ডার্বি ম্যাচে এই মোহনবাগান সমর্থকরা চাইছে তাদের আর এক প্রিয় বিদেশি জেমি ম্যাকলারেনকে সবুজ বেলুন জার্সিতে অভিষেক ঘটাতে। তবে আবার আমরা এটাও জানি জেমি ম্যাকলারেনের বর্তমানে কিন্তু একটা ঘাড়ে চোট রয়েছে, যার কারণে সে কিন্তু মুম্বাইতেও গেছিল নিজের চিকিৎসা করার জন্য, এবং মুম্বাইতে জেমি ম্যাকলারেন সে চিকিৎসকের পরামর্শ নিয়ে সে কিন্তু গতকালই আবার কলকাতায় ফিরে এসেছে, এবং গতকাল জেমি ম্যাকলারেন কলকাতায় এসে সে কিন্তু টিম হোটেলে নিজের রিহ্যাবটাও সেরেছেন। সেক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জেমি ম্যাকলারেন পুরোপুরি সুস্থ হয়ে উঠলে জেমি ম্যাকলারেনকে কিন্তু আমরা ডার্বি ম্যাচে খেলতে দেখতে পেতে চলেছি। তবে আবার জেমি ম্যাকলারেন সে ডার্বি ম্যাচে উপস্থিত হতে না পারলেও জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাটস জুটি যে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য বেশ সমস্যার সৃষ্টি করতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে আবার মাঠে নামতে পারে আনোয়ার আলী। সেক্ষেত্রে আনোয়ার আলী তার প্রাক্তন সতীর্থ দিমিত্রি পেট্রাটস জেসন কামিংসদের আটকে রাখতে কতটা সক্ষম হয় সেটাই কিন্তু আবার দেখার বিষয় হবে। তো সব মিলিয়ে এই 18 তারিখের ডার্বি ম্যাচটা যে একটা অন্য রূপ নিতে চলেছে সেটা কিন্তু আগে থেকেই বলে দেওয়া যায়। তো যাক বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এই 18 তারিখের ডার্বি ম্যাচের রং কি হতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
তো যাক এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার সেভিয়ার গামাকে নিয়ে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই সেভিয়ার গামা সে গত 6 মরশুম সে এফসি গোয়া দলে কাটিয়ে এবার কিন্তু সে যোগ দিতে চলেছে ওড়িশা এফসি দলে। সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরার আন্ডারে সেভিয়ার গামা নিজেকে কতটা মেলে ধরতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাক এবার নেক্সট আপডেটটা মোহনবাগানের নতুন ডোমেস্টিক প্লেয়ারের সাইনিং নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একজন ডোমেস্টিক সাইনিং করবে, আর সেই মতনই প্রীতম কোটালের নামটা কিন্তু প্রবলভাবে জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। তবে কেরালা ব্লাস্টার এফসি তারা প্রীতম কোটালকে ছাড়ার জন্য তারা অভিষেক সূর্যবংশীকে দলে চাইছে, আর অভিষেক সূর্যবংশীকে কিন্তু কোনো মতেই হাতছাড়া করতে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, আর সেই কারণেই প্রীতম কোটালের ডিলটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি মোহনবাগানের সাথে। কারণ কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু শুধুমাত্র সোয়াব ডিলের মাধ্যমেই তারা প্রীতম কোটালকে ছাড়তে চাইছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারা কিন্তু ট্রান্সফার ফির মাধ্যমে তারা প্রীতম কোটালকে দলে নিতে চাইছে, আর এই বিষয়টাতেই এই মুহূর্তে কিন্তু প্রীতম কোটালের ডিলটা আটকে রয়েছে তেমনটাই খবর। তো যেমনটা এর আগে তোমাদের জানিয়েছিলাম মোহনবাগানের নতুন প্লেয়ারের সাইনিং হতে এই আগস্ট মাসের শেষ সপ্তাহ লেগে যেতে পারে। তো ঠিক তেমনই গতকালও কিন্তু জানিয়ে দিয়েছে মার্কাস মার্গুলাও। তবে এখানে যদি প্রীতম কোটালের ডিলটা কমপ্লিট করতে না পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে তারা কিন্তু অন্য প্লেয়ারের দিকে মুভ করতে পারে, আর সেই প্লেয়ারটা হতে পারে 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অ্যালেক্স সাজি, যে রাইট ব্যাক পজিশন ছাড়াও সেন্টার ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই অ্যালেক্স সাজি সে হায়দ্রাবাদ এফসি দলের প্লেয়ার। তবে হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্স সাজি সে কিন্তু রিলিজ নেওয়ার জন্য সে পিএসসির কাছে অ্যাপ্লাই করেছে। তবে পিএসসি তারা কিন্তু এখনও অ্যালেক্স সাজির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সেক্ষেত্রে পিএসসি অ্যালেক্স সাজিকে অন্য দলে মুভ করার পারমিশন দিলে অ্যালেক্স সাজিকে আমরা কলকাতার 2 প্রধানের মধ্যে যে কোনো এক প্রধানে কিন্তু দেখতে পেতে পারি, কারণ মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গলের কিন্তু প্রধান টার্গেট হিসাবে রয়েছে এই অ্যালেক্স সাজি, এবং যেমনটা খবর ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে অ্যালেক্স সাজির। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে অ্যালেক্স সাজি শেষ পর্যন্ত সে কলকাতার কোন প্রধানে মুভ করে। তবে অ্যালেক্স সাজি বা প্রীতম কোটাল মোহনবাগানে না আসলেও মোহনবাগানের জন্য যে খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু মনে হয় না, কারণ মোহনবাগান দলের কোচ মলিনা সে দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য সুমিত রাঠি, সৌরভ ভানুয়ালা, দীপেন্দু এবং দীপক টাংরি এই 4 জনকেই কিন্তু রেডি করছে। সেক্ষেত্রে এই ট্রান্সফার উইন্ডোতে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আর কোনো প্লেয়ারের দিকে মুভ না করে, তাহলে কিন্তু আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান বড় কোনো নামের ভারতীয় প্লেয়ারের পেছনে কিন্তু ছুটতে পারে। তো যাক বন্ধুরা, তোমাদের মতে কি বলে, দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের অন্য কোনো প্লেয়ারের দিকে মুভ করাটা ভালো হবে, নাকি দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য ওই 4 জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে তৈরি করে নিয়ে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অন্য কোনো বড় নামের প্লেয়ারের দিকে গেলে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।